যে মুহূর্তে স্নান করে কার্পেটের উপর দাঁড়িয়েছি, আমি চোখ বন্ধ করাতে উইশ তো দূরের কথা, একটা বিশাল একটা বিরিয়ানির হাঁড়ি আমার সামনে রাখা। আর সেই হাঁড়িটার মধ্যে পরিষ্কার আমি দেখছি একটা হার্টের মতো একটা মাংসপিণ্ড, এরকম দপ 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 এরকম। ব্লগ ডায়েরিজ থেকে আমি কেয়া ব্যানার্জি আবার তোমাদের সামনে আমার নিজের জীবনের একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে। বেশ অনেক বছর আগেকার ঘটনা, তখন 2004-05 হবে। তখন সবে সবে আমি কলকাতায় এসেছি দিল্লি থেকে। আসার পর তখন এখানে আমার একটা মিডিয়ায় ঢোকা টোকা নিয়ে একটা বেশ লড়াই চলছিল। ঠিক সেরকম একটা টাইমে হঠাৎই আমার একজনের সাথে আলাপ হয়। একটা জায়গায় আমাদের সিটিভিএনের একটা সিরিয়াল চলছিল আর কি, যদিও এদের নামগুলো আমি এখানে জানাতে পারবো না এই মানে এক্সপিরিয়েন্সটার সাথে, কারণ এটা ওরা চাইবে না যে, আর আমিও চাইবো না ওদের নামগুলো বলতে। তো যাই হোক, তারপরে আর কি ওদের সাথে আলাপ হয়। তো আলাপ হওয়ার পর আমি ওনাদের কাছে জানতে পারি যে আমার এই তখন তো একটা তো থাকেই মিডিয়া টিডিয়া লাইনে যারা আছেন, তো তখন এই জায়গাটা আমার জন্য কতটা ঠিকঠাক বা কতটা আমি এগোতে পারবো আমি নিজে, এটাতে পুরোটাই আমার নিজের আর কি ওপর। কারণ কোনো কাজই, যে কোনো কাজই যদি কেউ মানুষ মনে পড়ে সে এগোতে পারে মনে যদি করে, কিন্তু কিছুটা তো নিজের ওপর ডিপেন্ড মানে করতে হয় যে কনফিডেন্সটা, তো সেটা আমার সেই সময় ছিল না এতটা। তো তখন তারা বলে যে, তখন সে বলে আমাকে, সেই দিদি, যে এরকম তুমি একজনের কাছে যেতে পারো, যেখানে গেলে তোমাকে উনি বলে দিতে পারবেন যে এই রাস্তাটা তোমার জন্য কতটা কি আছে না আছে। তো কিন্তু আমি তো যেতে পারবো না, তোমাকে একাই যেতে হবে। তো যথারীতি আমাকে উনি অ্যাপয়েন্টমেন্ট করে দিলেন। তো আমি একদিন ওনার কাছে যাই, বাড়িতে বলে যাই কোথায় যাচ্ছি সেটা। আমাদের বাড়িতে কোনোদিনই লুকোচাপা ছিল না, সব কিছু আমরা জানিয়েই যেতাম। এই পার্কসার্সের মসজিদ টসজিদ ছাড়িয়ে মানে অনেকটা ভেতরে। তো গিয়ে ওনার একটা ভালো একটা বিল্ডিং, সেখানে একটা ফ্ল্যাট, সেখানে আর কি ওনার সব কিছু নিচে চেম্বার টেম্বার করা। তো তারপরে গিয়ে জানতে পারি যে উনি ভালো একজন অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, কিন্তু উনি হাত টাত দেখেন না। তো যাই হোক, ওনার কাছে যাই এবং উনি আমাকে একটা জিনিস দেন, বলে আমাকে উনি একটা ঘট দেন মাটির, এবং তার মধ্যে মুখের উপরটায় একটা লাল কাপড় বাঁধা, ঠিক আছে। তো উনি আমাকে জানান যে এই ঘরটা তোমাকে দিলাম, এখানে একটা করে উইশ তুমি চান করে যখন পুজো করো। তো আমি বলেছিলাম যে সেরকম বেশি বিরাটভাবে করি না, তবে করি। তখন উনি বলেছিলেন যে আপনি যেখানে পুজো করবেন সেখানেই ঘরটা রাখবেন, ঘরটার ভেতরে কী আছে এটা জানার কোনো ইন্টারেস্ট রাখবেন না, চিন্তাও করবেন না, এইভাবে ঘরটাকে ঠাকুরের একটা জায়গায় রেখে দেবেন। রাখার পর আপনাকে প্রত্যেক দিন একটাই উইশ চাইতে হবে, প্রত্যেক দিন এক একদিন এক একটা চাইতে পারবেন না, যে কোনো একটা উইশ চাইবেন, একদম 100-2000% সাকসেস পাবেন আপনি। তখন আমি বললাম ঠিক আছে। তো আমি ওটা তো নিয়ে আসলাম, নিয়ে ওখান থেকে নিয়ে আমি বাড়ি আসি, এবং বাড়ি আসার পর আমি বাড়িতে বাবা মাকে জানাই যে এরকম আমাকে একটা ঘট মতো দিয়েছে। আমার বাবা মার কোনোদিনই খুব একটা ইন্টারেস্ট ছিল না কোনো ব্যাপারে, সেই জিনিসগুলো আমাদের নিজেদের ভাই বোনদের মধ্যেও আছে, আমাদেরও এত ইন্টারেস্ট নেই কোনো ব্যাপারেই, বাইরের বা যে কোনো ব্যাপারেই। তো যাই হোক, এটা আমাদের ভাই বোনদের ভীষণভাবে আছে। তো আমার মাকে আমি এত কিছু বলিনি, আমি শুধু বলেছি, আর উনি আমাকে বলে দিয়েছিলেন এটার ব্যাপারে কাউকে কোনো কথা বলবেন না, কিন্তু আমি বাবা মাকে তো কোনোদিন কোনো কিছু লুকাইনি। তো আমি বাবা মাকে জানাই যে বাবা জানো তো আমাকে একটা ঘর দিয়ে বলেছে এটা আমরা রাখতে। বাবারাও যথারীতি ওটা দেখতেও চাইনি, বাবারা বলেছে হ্যাঁ ঠিক আছে, যেমন বলেছে রেখে দাও। তো আমার ওপরে আমি রেখে দিই। তখন আমি বাবার ওই ফ্ল্যাটটাতে থাকতাম, তো ওখানে আমি রাখা থাকতো আমার। কিন্তু বিশ্বাস করুন, আমাকে উনি আরও কয়েকটা জিনিস বলে দিয়েছিলেন যে এটাই যখন আপনি প্রণাম করবেন, তখন চান করে উঠেই মানে পরের মঙ্গলবার থেকে আপনি এটার কাছে দাঁড়িয়ে উইশ চাইবেন, যে কোনো একটা উইশ। আর প্যারালালি উনি আমাকে এটাও বলেছিলেন যে আপনি পারলে মানে যখনই পারবেন শনি মঙ্গলবার কোনো একটা পীঠস্থানে গিয়ে ধূপ দেবেন, মানে উপোস করে এটা করবেন, তাহলে দেখবেন আপনার জায়গাটা আরও খুলে যাবে। সেটা আমি অতটা করতে পারিনি। তো যাই হোক, তো আমি ওখানে, আমাকে উনি পরের মঙ্গলবার থেকে করতে বলেছিলেন। তো আমি যথারীতি ওটা এনে রাখি এবং স্নান টান করে উঠি। বেশ কিছুদিন যাবৎ আমার চলে যায়। তারপরে নেক্সট উইক যখন আসে মঙ্গলবার, আমি যথারীতি স্নান টান করে উঠি, কিন্তু ওটার কাছে দাঁড়িয়ে যে উইশটা চাইতে হবে সেটা আমি ভুলেই যাই। তো এরকমভাবে আমার প্রায়ই শনিবার, কোনো শনিবার হয়তো মনে হলো যে আমি উইশ করব, কিন্তু ঠিক আমি দেখতে পেতাম
ঠিক ওখানে দাঁড়ানোর পরে মানে উনি আমাকে বলে দিয়েছিলেন যে স্নান করে উঠে যদি দাঁড়িয়ে না উইশটা চান, পরে চেয়ে কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু আমার ঠিক মনেই পড়তো পরে, তখন এত মানে ছিল না যে একেবারে এটা বলেছে মানে এটাই করতে হবে, এই ব্যাপারগুলো ছিল না। তো আমি না উইশটা চাইতে পারিনি, ঠিক আছে। আমি প্রতি মঙ্গলবার এই মা যা আর উইশ চাওয়া হলো না এরকম মনে হতো পরে গিয়ে। তো স্নানের পরে ভুলেই যেতাম, একটা ধূপ দিতাম, দিয়ে চলে আসতাম, কিন্তু এইটা মনে থাকতো না যে ওটা যে আমি এনেছি বা ওটাকে যে আমাকে উইশ চাইতে হবে, এটা মনেই থাকতো না, মাথাতে থাকতো না। পরে যখন মনে পড়তো তখন তো আর করে লাভ নেই, উনি বলেছিলেন তাই করিনি। তো যথারীতি আমি এরকম করি, করতে করতে বেশ কিছুদিন কেটে যায়। তারপরে একদিন দুদিন চান করে উঠে আমি ওখানে দাঁড়াই, কিন্তু তারপরে মানে উইশ চাইতে গিয়ে না আমি দেখছি একটা অদ্ভুত একটা ফিলিংস আসছে আমার। কোনো উইশ মানে আমি চাই মানে যখন আমি ভাবছি এই উইশটা চাইবো বলে আমি ওখানে দাঁড়ালাম, তখন আমি দেখতে পাচ্ছি যে উইশ তো মানে অনেক উইশ এসে ভিড় করছে, মানে কোনটা চাইবো বুঝে উঠতে পারছি না, এরকমও হয়েছে। তারপরে আস্তে আস্তে একদিন হঠাৎ রাত্রি 1টা-2টো নাগাদ আমরা এরকম শুয়ে আছি, আমি আর বিদিত, তো আমার ছেলে আর কি। তো আমরা দুজনে শুয়ে থাকতে থাকতে হঠাৎ দেখছি যে বিদিতের একটু চোখটা লেগে গেছে। আমি দেখছি পুরো খাটটাকে আমাকে পুরো ব্লক করে দিয়েছে, বিশেষ করে আমাকে, মানে আমি পুরোটা ব্লকড। আমার মানে হাত ফাতগুলো এরম নড়ছে অবধি না কোনো দিক দিয়ে, মানে আঙুল নড়ছে না, পা নড়ছে না, এরকম ব্যাপার। পুরো মানে তাকিয়ে আছি কিন্তু আমি ডাকতে অবধি পাচ্ছি না, কিন্তু গাটা ভার হয়ে রয়েছে, সেটাও আমি ফিল করছি। তারপরে ঠিক ওইভাবেই পড়ে থাকলাম বেশ কিছুক্ষণ। বিদিতকে যে ঠেলা মারবো পাশে সেটাও মারতে পারছি না, মুখে যে ডাকবো সেটাও ডাকতে পারছি না। কিন্তু এক অদ্ভুত মানে ফিলিংস, মানে আমি যে একটা চাদর গায়ে দেওয়া আমার একটা হ্যাবিট, ওই চাদরটাও যে টানবো সেটাও টানতে পারছি না, মানে পুরো ব্লক, মানে সেরকমভাবে আটকে গেছি। তো বেশ এরকমভাবে ওরকম আধ-1 ঘন্টা ওইভাবেই আমি ছিলাম। তারপরে ওই 4টে নাগাদ, 3:30 নাগাদ, 3:30 থেকে 4টে, আমার এতটা এখন মনে নেই, 3:30 থেকে 4টের মধ্যে হঠাৎ করে আমি দেখলাম আমার হাত ফাতগুলো নড়তে শুরু করলো সবই। তখন আমি তাড়াতাড়ি করে বিদিতকে ডেকে বলছি, তুই কিছু ফিল করেছিস? ও বলছে হ্যাঁ আমিও করেছি। ও ঘুমোচ্ছিল কিন্তু ওরও সজাগ হয়ে গেছিলো, ওরও সেম জিনিসটা হয়েছিল। তো তারপরে আমি এটা হওয়াতে আমি ওনাকে ফোন করি। তো ফোন করার পর উনি আমাকে বললেন কি আমি একটা অনেক লোকজনের মধ্যে রয়েছি, তো আমি তোমাকে পরে ফোন করে নেব। তো উনি আমাকে ওই 10:30-11টা নাগাদ ফোন করেছিলেন। করার পর উনি আমাকে বলছেন কেমন চলছে, বৃষ্টি চলছে? আমি বললাম যে না গো, আমি বললাম পুরোটাই ওনাকে, এত আমি বাড়াচ্ছি না, খুলে বললাম। তো বলার পর উনি আমাকে বললেন সে কি, এটা কেন হচ্ছে? আর তোমাকে যখন আমি বলেছি উইশ চাইতে, তখন তোমাকে তো চাইতেই হবে, যেভাবেই হোক চাইতে হবে। তুমি তো এটা বলতেই পারো না যে আমি ভুলে যাচ্ছি করছি, তাহলে তোমার নেওয়াই উচিত হয়নি। তো আমি তখন বললাম দেখুন আমি তো জানতাম না আপনি এরকম কিছু দেবেন, আমি বুঝতেও পারিনি, আমি ভেবেছিলাম আপনি আমাকে বলে দেবেন যে আমার এখানে কতটা ঠিক কতটা বেঠিক, কতটা আমি এগোতে পারবো এরকম। তো যাই হোক, তারপরে উনি বললেন এরম করলে তো হবে না, তবে চেষ্টা করো যে তুমি ওটা করার যেভাবে বলেছি, আর যদি না করতে পারো তাহলে তুমি ওইটাকে জলে ভাসিয়ে দাও, ঠিক আছে। কিন্তু এমন কিছু উনি আমাকে একটা বিরাট কিউরিসিটিতে ফেললেন। উনি আমাকে বললেন এইভাবে ফেলবে না জলে, যেভাবে জলে ফেললে মানে হয়তো তোমার কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। বাইরের কারোর হবে না সেরমভাবে ক্ষতি, কিন্তু যে এটা ফেলবে তার কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তখন আমি ভাবছি বাবা, তবে শুনলাম আর কিছু বলিনি। তারপর থেকে তো আমি আর ওখানে দাঁড়াইও না বাবা, আর তো মানে উইশ চাওয়া তো দূরের কথা, আমি কিছুই করিনি। তারপরে আমি নিজেকেই নিজে বললাম যে হ্যাঁ সত্যিই তো আমি নিয়ে এসেছি একটা জিনিস, কেন আমি উইশ করবো না, বলে আমি আবার উইশ করা শুরু করলাম। আমি ঠিক মঙ্গলবার না শনিবার আমার ঠিক মনে নেই, আমি স্টার্ট করলাম, চান করে উঠেই ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি একটা করে মানে আমারই মানে ওই বাড়িতে তো মা বাবা ভাই বোন সবাই ছিলাম, তাদের ছেলে মেয়েরাও, নিজেরও ছেলে ছিল। তো আমি মানে আমাদের কাছে কেউই আলাদা নয়, বিশেষ করে আমার কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কার উইশটা চাইবো, কিন্তু তারপরে বাবাকে বললাম, বাবা বলছে নিজেরটাই চাও, নিজে দাঁড়ালে সব কিছু হয়ে যাবে। তবে আমি নিজেরটা চাইতেই শুরু করব মঙ্গলবার থেকে। আমাদের একটা লাল কার্পেট ছিল, ওই কার্পেটের ওপর দাঁড়িয়ে আমি আর কি উইশটা করছি স্নান করে উঠে। আমি যে মুহূর্তে স্নান করে কার্পেটের ওপর দাঁড়িয়েছি, আমি চোখ বন্ধ করাতে উইশ তো দূরের কথা,
আমি পরিষ্কার দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে যে আমি একটা সাদা শাড়ি লাল পাড়, আমি কিন্তু একদমই ওই শাড়ি পরা না, আমি কিন্তু একটা ওয়ান পিস পরা গাউন। তো মানে ঘরে যে মুহূর্তের কথা আমি বলছি, তো আমি দেখছি আমি সাদা শাড়ি লাল পাড়, সাদা শাড়িটা সাদা লাল বর্ডার দেওয়া, গায়ে একটা গামছা দেওয়া লাল রঙের, আর পরিষ্কার দেখছি সিঁথিতে সিঁদুর এবং বড় একটা সিঁদুরের টিপ পরা, হাতে শাখা পলা পরা, অনেক চুড়ি টুড়ি পরা, আর আমার একটা খোপা, আমার অত বড় চুলই না, আমি যত বড় খোপাটা আমার দেখেছি। প্লাস আমি দেখছি যে একটা বিশাল একটা বিরিয়ানির হাঁড়ি আমার সামনে রাখা, আর সেই হাঁড়িটার মধ্যে পরিষ্কার আমি দেখছি একটা হার্টের মতো একটা মাংসপিণ্ড এরকম দপ 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 এরকম করছে পরিষ্কার। আমি না তাড়াতাড়ি করে চোখ খুলেছি, আবার চোখ বন্ধ করছি, সেম জিনিস দেখছি। এইটা কেন দেখলাম আমার মাথাতেই আসছে না, উইশ টুইশ তো আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে তখন ওই এটা দেখার পর। পরিষ্কার আমি যখনই যতবার চেষ্টা করেছি ওখানে দাঁড়িয়ে উইশ যাওয়ার, সেম জিনিস আমি দেখে গেছি, সেম। তারপরে এরকম দেখতে দেখতে একদিন আমরা তখন নবরাত্রি ছিল, তখন এত নবরাত্রি বুঝতামও না ভালো মতো, যদিও দিল্লিতেই থাকতাম আমি, কিন্তু দিল্লি থেকে তো চলে এসেছি তখন, কিন্তু তখন আমি এতটা নবরাত্রি সম্বন্ধে জানতাম না, কত কী করতে হয় না করতে হয়। তো আমি না নবরাত্রি রেখেছিলাম, কিন্তু রেখে আমরা 9 দিনের দিন আমি আর বিদিত আমরা যাই তারাপীঠে। ঠিক আছে, তারাপীঠে আমরা যাই, মানে মায়ের ওখানে পুজো দিয়ে তারপর মানে নবরাত্রিটা ভাঙবো বলে। তো আমরা গেছিলাম, আর আমার এক বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড গেছিল, বান্ধবী আর কি, তার হাজব্যান্ড গেছিল। তো আমরা যাই, যাওয়ার পর ওখানে পুজো টুজো করি, পুজোর সাথে রিলেট করে এই গল্পটা। তো আমরা যখন ওইখান থেকে বেরিয়ে আসছি তখন একটু একটু ভোর হচ্ছে, ওই 3:30 থেকে লাইন দিয়েছিলাম তখন। এখনকার তো নিয়ম পাল্টে গেছে, তখন তো ভোরবেলা থেকে পুজো হতো। তো আমি তখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আসছি, হঠাৎ কিছুটা এসে দেখছি মলয়দা বিশ্বনাথদা, ওদের সাথে দেখা হয়েছে। মলয়দা বিশ্বনাথদাদের আমি ছোট থেকেই দেখেছি, আমার দাদার বন্ধুর একটা গ্রুপ ছিল তাদের মধ্যে, এবং এরা আমাদের ফ্যামিলিতে মানে একদমই ফ্যামিলির ছেলের মতো, ফ্যামিলি থেকে আলাদা কেউ ছিল না কোনো দিনই। তো মলয়দা আর বিশ্বনাথদার সাথে আমার দেখা হয়। তো মলয়দার সাথে দেখা হওয়ার পর ওরাও, ওদের ওখানে বোধহয় কোনো পুরু আছেন যার কাছে ওরা যায়, তো দেখা হয়, দেখা হওয়ার পর খুব ভালো লাগে। আমরা সেদিনকেই বেরিয়ে আসবো, তো বেরিয়ে আসার আগে ওখানে দাঁড়িয়ে মলয়দাকে তো দেখা হলেই আমার সাথে ভীষণ গল্প হতো। তো মলয়দা আমাদেরও অনেক ছোট দেখেছে, আর বিধিত তারপরে মাঙ্কু এদেরকে তো কোলে পিঠে বড় করেছে মলয়দা। এখন মলয়দা বেঁচে নেই, তো যাই হোক, তখন মলয়দাকে আমি বলি আর কি যে এই ঘটনাটা, তখন মলয়দা আমাকে বলে যে নিশ্চয়ই কোনো মানে কারুর একটা ভালো আত্মাকে এরা ইউজ করে এরকমভাবে, যখন অন্য কারুর ভালো কাজ বা খারাপ কাজ কিছু করে, তখন তো আমার পায়ের তলা থেকে জমি খিচকে গেছে যে এটা আবার কি। তখন মলাদা বলল যে এটা ওনাকে জিজ্ঞেস করে তুই ভাসিয়ে দে, তুই পারবি না, আর তোর ভীষণ মানে ভালো একটা পজিটিভ স্পিরিট, যার জন্য তুই এটা ধরতে পারছিস বারবার যে কিছু একটা আছে, কিছু একটা আছে। আর ওই জন্যই বলে দিয়েছিলেন যে এটার ভেতরে কি আছে এটা জানার চেষ্টা করবে না। আমার চেষ্টা ছিল না, কিন্তু ওই যে লাল দিয়ে মুখটা বাঁধা, ওটাতেই আমার একটা সবসময় মনে হতো এটাতে আছেটা কি, কেন এরকম এরকম ঘটনাগুলো ঘটছে। তো যাই হোক, তারপরে মলয়দা বলল যে এটা কোনো একটা মৃত ব্যক্তির আত্মা এভাবে ভালো কাজের জন্য লাগানো হয়েছে, আর কিছুই না। তো তারপরে মলয়দা বলল যে এটাকে যেভাবে হোক চেষ্টা কর ফেলে দেওয়ার। তারপরে আমি তো কাউকে দিয়ে ফেলাতে পারবো না, কারণ আমি এটাও শুনে নিয়েছিলাম যে ফেললে একটা ক্ষতির আশঙ্কাও থাকবে। তো আর কিছু আমি ডিটেলসে যেতে চাই না। তো তারপরে বেশ কিছু মাস পর আমার এটা মাথাতেই ছিল যে কাউকে দিয়ে তো ফেলাতে হবেই, কারণ এভাবে তো বাড়িতে রাখবো না, কারণ ওটা কারোর ক্ষতি করবে না, এটা উনি বলেছিলেন যে কারোর ক্ষতি করবে না, কিন্তু চাইলে একটা দারুণ জিনিস পেতে, আর যখন তুমি চাইতেই পারছো না তখন তুমি ওটা ভাসানি দিয়ে দাও, আর ভাসিয়ে দাও। আর কিন্তু উনি ওটার জন্য আমার কাছে 1 পয়সাও নেননি। আজকে উনি একটা বিরাট জায়গায় শুনেছি, তবে আমি আর জীবনে কোনোদিনও ওনার কাছে যাইও নি, আর যাবও না, কোনো ইন্টারেস্টও নেই। তারপরে আমরা ন্যাচারালি বেশ কিছু মাস পর আমি মার কাছে জানতে পারি একদিন যে একজন ভদ্রলোক, তাদের অনেক বয়স হয়েছে, তো তার মার জন্য তারা চন্দ্রায়ণ করছে এবং তারা চাইছে তার মা যাতে মারা যায় আর কি। এটা ক্যাজুয়ালি মা আমার সাথে গল্প করে, তো আমি জানতে পারি, বাবাও বলে মাও বলে। তো আমি যখন শুনলাম তখন রাত্রিবেলায় তার সাথে কথা বললাম, তারপরে একদিন তার সাথে দেখাও হলো আমার।
পাড়ার ভেতরে। তখন সে আমাকে বলল এই ব্যাপার। তখন আমি ভাবলাম যে একমাত্র এটাই একটা ভালোভাবে এটাকে ইউজ করা যেতে পারে, কারণ এনাকে যদি আমি দিয়ে দিই তাহলে হতেই পারে যে ওনার মা হয়তো চলে গেলেন। বিশ্বাস করবেন না, একটা অদ্ভুত ব্যাপার। তাকে আমি সব কিছু বললাম, সে ওটা নিয়ে গিয়ে বিআর সিং হসপিটালে ভর্তি ছিল ওনার মা। উনি ওই গঙ্গা না কি আছে পাশে, ওখানে ভাসিয়ে দিলেন। দিয়ে উনি গেছেন, গিয়ে জানতে পারেন যে ডাক্তার আর কি ওনার মার ঘরেই আছেন, খুব ভালো অবস্থায় নেই উনি। তারপরে বোধহয় 1 ঘন্টা পরেই ওনার খবর আসে ওনাদের যে ওনার মা মারা গেছে। তো ওই ঘরটাও ভাসানো হয়ে যায় আর ওনার মাও মারা যায়। তো এটা আমার জীবনের একটা খুব সাংঘাতিকতম ঘটনা। তো আমরা অনেক কিছু অনেকের কাছ থেকে শুনে অনেক জায়গায় যাই। আমি এই মেসেজটাই আপনাদের দিতে চাই, পৃথিবীতে যেটা আপনার জন্য তৈরি হয়ে গেছে না, যেটা লিখিতভাবে ওপর থেকে আমরা নিয়ে এসেছি, এটার কোনোভাবেই চেঞ্জ করা যায় না। ঠিক আছে, কেউ কিছু দিয়ে স্টোনও আমরা যে পড়ি সেটাও আমাদের এটা ফ্যাক্ট যে সেই সময়টাকে সাথে মানে ক্ষমতাটা বাড়িয়ে দেয়। সেই সময়টা মানে একটা অসময়ের সাথে চলার যে মানে ক্ষমতাটা সেটা আমাদের বাড়িয়ে দেয়। বাট আর কিছু হতে পারে না, কারণ সব থেকে বড় জিনিস যেটা আমাদের জীবনে লেখা আছে তার বাইরে কিচ্ছু হয় না। কিন্তু আমি কিন্তু এরকম কিছুতে যাইনি। আমি শুনেছিলাম যে উনি খুব ভালো, অনেককে উনি বলেছেন যে এটা হতে পারে বা ওটা হতে পারে, সেই কারণে উনি যেটা বলেন ঠিক হয়। তো আমি গেছিলাম, কিন্তু আমি এটা ভাবিনি যে উনি আমাকে কিছু দেবেই না, সেটা নিয়ে এত বড় একটা কাণ্ড হবে। তো তারপর থেকে পরে আমি জেনেছিলাম যে উনি একজন তান্ত্রিক বা কিছু। আর বিশ্বাস করুন, আমি তান্ত্রিকদের থেকে অনেকটা দূরত্বই মেনটেন করি। তো যাই হোক, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ভালো থাক, সুস্থ থাক, এটুকুই চাই। কিন্তু এটা আমার জীবনের একটা বিরাট ঘটনা, যেখান থেকে আমি মানে অনেক কিছু শিখেছি। তো সেই কারণে বলবো যে কেমন লাগলো আপনাদের এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর ভালো লাগলে একটা লাইকস, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। চলো।